নীলাদ্রি শহরের বিস্তীর্ণ সমুদ্র সৈকতে তখন রক্তিম আভার খেলা। ডুবন্ত সূর্যের শেষ রশ্মি যখন উত্তাল সমুদ্রের ঢেলের বুকে আছড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল আকাশ আর সমুদ্র যেন কোনো এক বিষণ্ণ বিচ্ছেদের কাব্যে মেতেছে। সোনালি বালি আর নীল জলরাশির সেই মোহময় সন্ধিক্ষণে প্রকৃতির সৌন্দর্য যখন চরমে, ঠিক তখনই এক যুবতীর হৃদয়ে বইছিল প্রলয়ঙ্করী ঝড়। পৃথিবীর সমস্ত কোলাহল যেখানে এসে শান্ত হয়, সেই সমুদ্রতট আজ সাক্ষী হতে চলেছিল এক চরম আর্তনাদ আর এক নতুন শুরুর। ঝকঝকে নীলাদ্রি শহরের সমুদ্রতটে সূর্য ধীরে ধীরে ডুবছিল। আকাশে জাফরান ও সিঁদুরে রঙের আভা ছড়িয়েছিল। সমুদ্রের ঢেউগুলো শোরগোল করতে করতে কিনারায় আছড়ে পড়ছিল। তটে পর্যটকদের ভিড় লেগেছিল। বাচ্চারা বালির ঘর বানাচ্ছিল এবং মানুষ সমুদ্রের হাওয়ার আনন্দ নিচ্ছিল। কিন্তু সেই হুলস্থুলের মাঝে এক যুবতী পাথরের একটি বড় চাট্টানের ওপর শান্ত হয়ে বসেছিল। তার নাম মেঘলা ছিল। তার বয়স আনুমানিক ২৩ বছর হবে। সে খুব সুন্দর রেশমি পোশাক পরেছিল এবং তার কানে চকচকে হীরের দুল ছিল। তার বেশভূষা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারের সদস্য। কিন্তু মেঘলার মুখে সেই চমক ছিল না যা তার গয়নায় ছিল। তার চোখগুলো লাল হয়েছিল, যেন সে অনেকক্ষণ ধরে কাঁদছিল। তার হাত কাঁপছিল এবং সে বারবার নিজের কবজিতে বাঁধা দামি ঘড়িটি দেখছিল। সে সেখানে সৌন্দর্য দেখতে আসেনি, তার মনের মধ্যে এক ভয়ানক যুদ্ধ চলছিল। তার কানে আজও তার কাকিমার সেই তীক্ষ্ণ কথাগুলো বাজছিল যা তিনি সকালে বলেছিলেন। তার বাবা যখন থেকে দ্বিতীয় বিয়ে করেছিলেন, মেঘলার জন্য সেই ঘর পর হয়ে গিয়েছিল। তাকে প্রতি মুহূর্তে এটা অনুভব করানো হতো যে সে ওই সম্পত্তির ওপর কেবল একটি বোঝা। তার বাবা, যিনি একসময় তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, এখন নিজের নতুন স্ত্রীর কথায় এসে নির্বাক দর্শক হয়ে গিয়েছিলেন। মেঘলার মনে হল যে এখন তার কাছে হারানোর মতো আর কিছুই নেই। ঘরে তাকে প্রতিটি কথার জন্য নিচু দেখানো হতো এবং সৎ ব্যবহার করা হতো। এখন তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে এমন এক ব্যক্তির সাথে তার বিয়ে ঠিক করেছিলেন, যা কেবল তাদের ব্যবসায়িক লাভের জন্য ছিল। তার মনে হল তার স্বাধীনতা এবং তার স্বপ্নের কোনো মূল্য নেই। সে গভীর শ্বাস নিল এবং চট্টানের একেবারে কিনারায় গিয়ে দাঁড়াল। নিচে গভীর জল পাথরের সাথে ধাক্কা খেয়ে সাদা ফেনা তৈরি করছিল। মেঘলা নিজের চোখ বুজে নিল। সে ভাবল যে যদি সে এই সময় এখান থেকে ঝাঁপ দেয়, তবে সব দুঃখের শেষ হয়ে যাবে। তাকে আর কাকিমার খোঁটা শুনতে হবে না এবং সেই দমবন্ধ করা জীবনও কাটাতে হবে না। সেই তটেরই এক কোণে এক যুবক নিজের ছোট ঝুড়ি নিয়ে বসেছিল। তার নাম অয়ন ছিল। অয়নের বয়স ২৫ বছরের আশেপাশে ছিল। সে সেখানে মানুষকে টাটকা ভাজা ছোলা আর বাদাম বিক্রি করত, কিন্তু তার মুখে এক সন্তোষজনক হাসি থাকত। সে সারা দিন পরিশ্রম করত যাতে নিজের ছোট বোনের পড়াশোনার খরচ চালাতে পারে। অয়ন এক গ্রাহককে ছোলা দিচ্ছিল, তখনই তার দৃষ্টি সেই চট্টানের ওপর দাঁড়িয়ে থাকা যুবতীর ওপর পড়ল। তার কিছু অশুভ হওয়ার আভাস হল। মেঘলা যেভাবে সামনের দিকে ঝুঁকছিল তা স্বাভাবিক ছিল না। অয়নের নিজের গুরুর কথা মনে পড়ল, যিনি বলতেন যে সাহায্যের জন্য কখনো হাত পিছিয়ে নিও না। অয়ন নিজের ঝুনি সেখানেই ছাড়ল এবং জুতো না পরেই বালির ওপর দিয়ে দৌড়াতে শুরু করল। সে পুরো শক্তি দিয়ে চট্টানের দিকে ছুটল। মেঘলা যেই নিজের শরীর সামনের দিকে ঝুঁকালো, অয়ন আফিয়ে তার হাত ধরে ফেলল। সে মেঘলাকে পুরো শক্তি দিয়ে পিছনের দিকে টেনে নিল। দুজনেই রেতিলি জমিতে পড়ে গেল। মেঘলা হতভম্ব হয়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল এবং সে জোরে জোরে ফুপিয়ে কাঁদতে লাগল। অয়ন হাঁপাচ্ছিল, কিন্তু সে তৎক্ষণাৎ উঠে মেঘলাকে সাহারা দিল। মেঘলা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, তুমি আমাকে কেন বাঁচালে? আমাকে মরে যেতে দিতে। অয়ন খুব শান্ত স্বরে উত্তর দিল, জীবন শেষ করা খুব সহজ বোন, কিন্তু তা বেঁচে থাকা কঠিন। মরলে সমস্যা মেটে না, বরং তা সেই মানুষদের জন্য বেড়ে যায় যারা আপনাকে ভালোবাসে। মেঘলা তিক্ততার সাথে বলল, আমাকে কেউ ভালোবাসে না, আমি সবার কাছে কেবল একটি বস্তু। অয়ন নিজের থলি থেকে জল বের করল এবং তাকে খাওয়ার জন্য দিল। সে বলল, এই জলটা খান, এখন আপনার মন শান্ত নেই। মেঘলা জল খেল এবং কিছুক্ষণ পর তার একটু অপরাধ বোধ হল। অয়ন তাকে পাশের একটি কাঠের বেঞ্চে বসতে বলল। সেখানে বসে মেঘলা অয়নের দিকে তাকাল। সে অবাক হল যে একজন সাধারণ দেখতে যুবক এত গভীর কথা কিভাবে বলতে পারে। মেঘলা জিজ্ঞেস করল, তোমার নাম কি?
অয়ন বিনম্রভাবে নিজের নাম বলল। মেঘলা আবার জিজ্ঞেস করল, তুমি কি করো? অয়ন নিজের ঝুড়ির দিকে ইঙ্গিত করে বলল, আমি ছোলা বিক্রি করি। মেঘলার মনে হল যে সমাজে সে থাকে সেখানে মানুষ কেবল টাকা আর পদ দেখে, কিন্তু এই যুবক কোনো স্বার্থ ছাড়াই তার প্রাণ রক্ষা করল। মেঘলা ধীরে ধীরে বলল, আমি বাড়ি যেতে চাই না। যদি আমি সেখানে যাই তবে তারা আবার আমাকে সেই অন্ধকারেই ঠেলে দেবে। অয়ন চিন্তায় পড়ে গেল। সে এক অপরিচিত যুবতীকে নিজের সাথে নিয়ে যেতে পারত না, কিন্তু তাকে এই অবস্থায় একা ছাড়াও অপরাধ ছিল। সে কিছু ভেবে বলল, যদি আপনি সুরক্ষিত থাকতে চান তবে আপনি আমার কুড়ে ঘরে চলতে পারেন। সেখানে আমার ছোট বোন আর আমার বৃদ্ধ কাকিমা থাকেন। সেখানে আপনার কোনো কষ্ট হবে না। মেঘলা অয়নের চোখের দিকে তাকাল, যেখানে কেবল সততা ছিল। সে প্রথমবার কারো উপর ভরসা করার সাহস করল এবং হ্যাঁ সূচক মাথা নাড়ল। সমুদ্রের তট এখন খালি হচ্ছিল এবং অন্ধকার ঘনীভূত হতে লাগল। অয়ন নিজের ঝুড়ি তুলে আগে চলতে লাগল এবং মেঘলা তার পিছনে পিছনে এক নতুন ও অজানা দিশার দিকে এগিয়ে চলল। সমুদ্রতটের সেই হুলস্থুল ভরা দুনিয়াকে পিছনে ফেলে অয়ন এবং মেঘলা এখন শহরের সেই অংশে পৌঁছে গিয়েছিল যেখানে গলিগুলো সরু ছিল এবং বাড়ির দেওয়ালগুলো নিজের বয়স বলছিল। মেঘলার দামি জুতো এই অমসৃণ রাস্তায় চলার অভ্যস্ত ছিল না, কিন্তু তার মনের বোঝা এই রাস্তার কঠিনতার চেয়ে অনেক বেশি ছিল। অয়ন আগে আগে নিজের ছোলার ঝুড়ি নিয়ে চলছিল। সে মাঝে মাঝে পিছনে ফিরে দেখে নিচ্ছিল যে মেঘলা কোথাও পিছিয়ে পড়ল কিনা। মেঘলা দেখল যে এখানকার মানুষ গরিব হলেও তাদের মধ্যে এক আলাদা ধরনের মিল মিশছিল। কোথাও কোনো প্রতিবেশী নিজের দোরগোড়ায় বসে রেডিও শুনছিল, তো অনেক মহিলারা নিজেদের মধ্যে হাসাহাসি করে কথা বলছিল। মেঘলার মনে হল সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে, যেখানে জাঁকজমক তো নেই, কিন্তু জীবনের স্পন্দন খুব তীব্র। শেষে অয়ন একটি ছোট নীল রঙের দরজার সামনে থামল। সে ধীরে ধীরে খিল নাড়ল। ভেতর থেকে একটি ছোট বালিকা দৌড়ে এলো এবং দরজা খুলল। সে অয়নের ছোট বোন তানিয়া ছিল। তানিয়ার বয়স প্রায় 10 বছর হবে। নিজের দাদার পিছনে এক সুন্দর ও সুসজ্জিত যুবতীকে দেখে সে আশ্চর্যচকিত হয়ে গেল। অয়ন মেঘলাকে ভেতরে আসার সংকেত দিল। ঘরটি ছোট ছিল, কিন্তু ওখানকার ব্যবস্থা দেখেই মেঘলা দং হয়ে গেল। এক কোণে মাটির উনুন ছিল, যার কাছে কিছু পিতলের বাসন ঝকঝক করছিল। দেওয়ালে একটি পুরনো ঘড়ি টিকটিক করছিল এবং একটি ছোট আলমারিতে তানিয়ার বইগুলো শলিকে করে রাখা ছিল। ঘরে ধূপকাঠিল হালকা সুগন্ধ ছড়িয়েছিল, যা মেঘলার অশান্ত মনকে কিছুক্ষণের জন্য শান্ত করে দিল। সামনে একটি চারপায়ের ওপর অয়নের কাকিমা বসেছিলেন। তার চোখের জ্যোতি কমে গিয়েছিল, কিন্তু তার শোনার শক্তি খুব প্রবল ছিল। তিনি ধীর গলায় জিজ্ঞেস করলেন, অয়ন বেটা, তোর সাথে আর কে এসেছে? পদশব্দ কিছু অজানা লাগছে। অয়ন নিজের কাকিমার কাছে গেল এবং তার চরণের কাছে বসে বলল, কাকিমা, এ হলো মেঘলা, শহরের বড়পাড়া থেকে এসেছে এবং খুব বিপদে আছে। আজ রাতে ও আমাদের সাথেই থাকবে। কাকিমা নিজের কাঁপানো হাত বাড়িয়ে দিলেন। মেঘলা ধীরে ধীরে তার কাছে গেল এবং মাটিতে বসে পড়ল। যেমনই কাকিমার মমতা ভরা হাত মেঘলার মাথায় পড়ল, মেঘলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কাকিমার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কাকিমা তাকে চুপ করালেন না, বরং তার পিঠ চাপড়াতে থাকলেন। তিনি বললেন, কেঁদে নে মা, মনের ময়লা চোখের জলের সাথে ধুয়ে গেলে তবেই ভালো। এই ঘরে তুই নিজেকে একা ভাবিস না। মেঘলার মনে হল যে মমতার খোঁজ সে নিজের বড় বাংলোয় করছিল, তা সেই ছোট কুড়ে ঘরে পেয়ে গিয়েছে। তানিয়া চুপচাপ এক ঘটি জল এনে মেঘলাকে দিল। অয়ন নিজের ঝুড়ি একপাশে রাখল এবং হাত মুখ ধুয়ে উনুন জ্বালাতে লাগল। সে সাধারণ আটার রুটি আর ডাল বানাল। মেঘলা নিজের পুরো জীবনে কখনো এমন খাবার খায়নি, কিন্তু সেই রাতে তার কাছে সেই সাধারণ খাবার কোনো রাজকীয় ভোজের চেয়ে কম মনে হল না। সে বুঝতে পারল যে খাবারের স্বাদ মশলায় নয়, বরং খাওয়ানোর ভাবনার মধ্যে থাকে। পরদিন সকালে যখন মেঘলার চোখ খুলল, তখন সে দেখল যে অয়ন কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মেঘলা জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? অয়ন উত্তর দিল, আজ মন্ডিতে কাজ বেশি আছে। যদি সময় মতো না পৌঁছাই তবে ছোলার ভালো মাল পাব না। তুমি এখানে নিশ্চিন্তে থাকো। অয়ন চলে যাওয়ার পর মেঘলা তানিয়ার সাথে ঘরের কাজে হাত লাগাতে শুরু করল। তার কাছে এইসব নতুন লাগছিল, কিন্তু সে তা আনন্দের সাথেই করছিল। সে প্রথমবার অনুভব করল যে নিজের কাজ নিজে করা কতটা সন্তোষজনক হয়। দুপুরের সময় কাকিমা তাকে নিজের কাছে ডাকলেন এবং তার পরিবারের বিষয়ে জিজ্ঞেস করলেন।
মেঘলা তাদের সব সত্যি বলে দিল, যে কিভাবে তার সৎ কাকিমা তার বাবার কান ভাঙিয়েছেন এবং কিভাবে তাকে এক ব্যবসায়িক চুক্তির অধীনে বিয়ের বন্ধনে বাধা হচ্ছে। কাকিমা গুরুত্বের সাথে বললেন, মা, ধন তো আসে যায়, কিন্তু আত্মসম্মান একবার চলে গেলে তা পুনরায় পাওয়া কঠিন হয়। তুই সেখান থেকে বেরিয়ে এসে সাহসের কাজ করেছিস। তারা কথা বলছিল, তখনই বাইরে গলিতে হঠাৎ কিছু হুলস্থুল শোনা গেল। মেঘলার বুক ধরফর করতে লাগল। সে জানলার ফাঁক দিয়ে বাইরে উঁকি মারল। সেখানে কালো রঙের একটি বড় গাড়ি দাঁড়িয়েছিল এবং তা থেকে দুজন ব্যক্তি নামছিল, যারা মেঘলার বাবার ব্যক্তিগত রক্ষী ছিল। তারা হাতে মেঘলার ছবি নিয়ে লোকিনদের কাছে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। মেঘলা ঘাবড়ে গেল। তার মনে হলো, যদি সে ধরা পড়ে তবে তাকে আবার সেই নরকেই যেতে হবে। সে কাকিমাকে ধীরে ধীরে জানালো যে তাকে খোঁজা মানুষগুলো চলে এসেছে। কাকিমা তৎক্ষণাৎ তানিয়াকে সংকেত দিলেন। তানিয়া মেঘলার হাত ধরল এবং তাকে ঘরের পিছনে তৈরি একটি ছোট্ট কালকুঠুরির মতো ভাণ্ডার ঘরে লুকিয়ে দিল, যেখানে শুকনো ঘুঁটে আর ঘাস রাখা ছিল। তানিয়া বাইরে থেকে শিকড় লাগিয়ে দিল এবং নিজে বাইরে খেলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই রক্ষীরা অয়নের দরজায় এসে পৌঁছাল। তারা রুক্ষ স্বরে জিজ্ঞেস করল, এখানে কোনো নতুন মেয়ে এসেছে কি? সে ধনী ঘরের মেয়ে এবং কাল রাত থেকে নিখোঁজ। তানিয়া খুব মাসুমভাবে বলল, এখানে তো কেবল আমরা আর আমাদের অসুস্থ কাকিমা থাকি, এখানে কেউ আসেনি। রক্ষীরা ঘরের ভেতর উকি মারল, কিন্তু তারা কেবল এক অন্ধ বৃদ্ধা আর সাধারণ আসবাব দেখতে পেল। তারা সেখান থেকে বিড়বিড় করতে করতে চলে গেল যে এমন জায়গায় সেই মেয়ে কেনই বা আসবে। যখন বিপদ কাটল তখন মেঘলা বাইরে এলো। তার মুখে ঘাম ছিল এবং সে খুব ভয় পেয়েছিল। তার মনে হলো যে তার পিছু ছাড়া এত সহজে হবে না। সন্ধ্যায় যখন অয়ন ঘরে ফিরল তখন সে পুরো ঘটনা জানতে পারল। তার মুখ গম্ভীর হয়ে গেল। সে মেঘলাকে বলল, তারা আবার আসতে পারে, এখন আমাদের আরও সাবধান থাকতে হবে। কিন্তু তুমি ভয় পেও না, যতক্ষণ আমি বেঁচে আছি তোমাকে ওই খাঁচায় ফিরে যেতে হবে না। মেঘলা অয়নের দিকে কৃতজ্ঞতা ভরে তাকাল। সে ঠিক করে নিল যে সে এখন আর পালিয়ে বেড়াবে না, বরং নিজের এক নতুন পরিচয় গড়বে। সে অয়নকে বলল যে সেও কাজ করতে চায়, যাতে সে এই পরিবারের উপর বোঝা না হয়ে দাঁড়ায়। অয়ন প্রথমে ইতস্তত করছিল, কিন্তু মেঘলার দৃঢ়তা দেখে সে রাজি হয়ে গেল। সে মেঘলাকে একটি সেলাই মেশিনের কথা বলল, যা পাড়ার এক বিধবা মহিলা বিক্রি করতে চাইছিলেন। মেঘলার ছোটবেলায় সেলাই ও এমব্রয়ডারির খুব শখ ছিল, কিন্তু তার ঘরে একে তুচ্ছ কাজ মনে করা হতো। সেই রাতে মেঘলা এক নতুন স্বপ্ন দেখল। তার মনে হলো হয়তো বিধাতা তার জন্য এক আলাদা পথ বেছেছেন, যেখানে সে নিজের শিল্প দিয়ে নিজের জীবন সাজাতে পারবে। কিন্তু সে এটাও জানত যে তার বাবা আর কাকিমা এত সহজে হার মানবেন না। গল্পের এক বড় মোড় আসা তখনও বাকি ছিল, কারণ শহরের প্রধান সংবাদপত্রে মেঘলার নিখোঁজ হবার খবর বড় অক্ষরে ছাপা হয়ে গিয়েছিল। মেঘলার কাছে সেই ছোট বস্তি এখন কেবল এক আশ্রয়স্থল নয়, বরং তার আত্মসম্মানের পাঠশালা হয়ে গিয়েছিল। অয়ন কঠোর পরিশ্রম করে এবং নিজের কিছু জমানো পুঁজি লাগিয়ে সেই পুরনো সেলাই মেশিনটি কিনে নিল। যখন সেই মেশিনটি ঘরে এলো তখন মেঘলার চোখে সেই রকমই চমক ছিল, যা কোনো শিশুর হাতে তার প্রিয় খেলনা এলে হয়। মেঘলা নিজের রেশমি শাড়ির আঁচল দিয়ে সেই মেশিনের ধুলো পরিষ্কার করল এবং তাতে কাজ করা আরম্ভ করল। সে অনুভব করল যে তার হাতে যে গুণ আছে তা যে কোনো ধনদৌলতের চেয়ে বড়। সে সারাদিন পাড়ার মহিলাদের ছেঁড়া কাপড় সেলাই করত এবং তাদের পুরনো পোশাকগুলোকে নতুনের মতো লুপ দিয়ে দিত। ধীরে ধীরে পুরো পাড়ায় তার আলোচনা হতে লাগল। মানুষ তাকে হুনরমন্ত দিদি বা গুণী দিদি বলতে শুরু করেছিল। কিন্তু বাইরের দুনিয়ায় মেঘলার খোঁজ আরও তীব্র হয়ে গিয়েছিল। তার বাবা অমরেন্দ্র চৌধুরী নিজের পুরো শক্তি লাগিয়ে দিয়েছিলেন। শহরের প্রতিটি মোড়ে মেঘলার ছবি দেওয়া পোস্টার লেগে গিয়েছিল। পুলিশের গাড়ি গলিতে চক্কর কাটছিল। অমরেন্দ্র চৌধুরীর জন্য এটি কেবল নিজের মেয়েকে খোঁজার প্রশ্ন ছিল না, বরং তার সামাজিক সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার ব্যবসায়িক অংশীদার এবং হবু জামাই মিস্টার সাওয়ান্তের চাপ বাড়তে থাকল। সাওয়ান্ত এক ধূর্ত ও লোভী ব্যক্তি ছিল, যার মেঘলার চেয়ে অমরেন্দ্রর সম্পত্তিতে বেশি আগ্রহ ছিল। সে স্পষ্ট করে দিয়েছিল যে যদি মেঘলা সময় মতো না পাওয়া যায় তবে সে ব্যবসায় করা সমস্ত বিনিয়োগ তুলে নেবে। এদিকে অয়নের ঘরে শান্তি থাকলেও আর্থিক টানাপড়েন আর ভয়ের ছায়া সব সময় লেগে থাকত। এক দুপুরে যখন অয়ন মন্ডিতে গিয়েছিল এবং তানিয়া পাঠশালায় ছিল, তখন মেঘলা ঘরের বাইরে বসে একটি কাপড়ের সূঁচ দিয়ে সুন্দর এমব্রয়ডারি করছিল।
তখনই সেখানে এক প্রৌঢ়া মহিলা এলেন, যার নাম সুমিত্রা ছিল। সে ওই পাড়ার সবচেয়ে চতুর মহিলা বলে পরিচিত ছিল এবং সবার কথায় নাক গলানো তার স্বভাব ছিল। সে মেঘলাকে মন দিয়ে দেখল এবং তারপর নিজের মুঠোর মধ্যে থাকা সংবাদপত্রটি খুলে দেখল তাতে মেঘলার ছবি ছাপা ছিল। সুমিত্রার মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। সে ভাবল যে যদি সে এই মেয়ের খোঁজ পুলিশকে দিয়ে দেয় তবে সে বড় পুরস্কার পেতে পারে। সুমিত্রা মিষ্টি সুরে জিজ্ঞেস করল, মা, তুমি কোথাকার থাকার? আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। মেঘলার মন আশঙ্কিত হয়ে উঠল। সে নিচু চোখে বলল, জি, আমি দূরের এক গ্রাম থেকে এসেছি এবং অয়ন ভাইয়ের দূরের আত্মীয়। সুমিত্রা মেঘলার কোমল হাত এবং তার কথা বলার ধরন বুঝে নিয়েছিল। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল এবং সোজা পাশের পুলিশ ফাঁড়ির দিকে রওনা দিল। মেঘলারও ভেতর ভেতর কিছু অশুভ হওয়ার আভাস হচ্ছিল। সে তৎক্ষণাৎ নিজের জিনিসপত্র গোছালো এবং কাকিমাকে জানালো। কাকিমা বললেন, মা, সত্যি কখনো চাপা থাকে না, কিন্তু সাহস রাখা মানুষের কখনো হার হয় না, তুই ঘাবড়াস না। কিছু ঘন্টার মধ্যেই বস্তির বাইরে পুলিশের জিপের সাইরেন শোনা গেল। অয়নও সেই সময় কাজ থেকে ফিরছিল। পুলিশকে নিজের গলির দিকে আসতে দেখে তার পা থমকে গেল। সে বুঝে গেল যে কেউ মেঘলার খবর দিয়ে দিয়েছে। সে দৌড়ে ঘরে পৌঁছল এবং মেঘলার হাত ধরে তাকে ছাদের রাস্তা দিয়ে পাশের এক বন্ধ পড়ে থাকা গোডাউনের দিকে নিয়ে গেল। পুলিশ অয়নের ঘরে তল্লাশি চালাল। সুমিত্রা তাদের সাথে ছিল এবং খুব গর্বের সাথে ঘরের দিকে ইঙ্গিত করছিল। পুলিশ অফিসার কাকিমাকে কড়াভাবে জিজ্ঞেস করলেন, মেয়েটি কোথায় যে এখানে লুকিয়েছিল? সত্যি বলো, না হলে পরিণাম খারাপ হবে। কাকিমা বড় শান্তভাবে বললেন, সাহেব, এখানে কেবল আমরা থাকি, কোনো অপরিচিতের আমাদের ঘরে কি কাজ? পুলিশ পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু তারা মেঘলাকে কোথাও পেল না। সুমিত্রার পিলে চমকে গেল। পুলিশ যাওয়ার পর অয়ন মেঘলাকে ফিরিয়ে আনল। মেঘলা খুব ভয় পেয়েছিল এবং কাঁপছিল। সে অয়নকে বলল, অয়ন, আমার জন্যে তোমাদের সবাইকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। আমার মনে হয় আমার এখন আত্মসমর্পণ করে দেওয়া উচিত। আমি চাই না যে পুলিশ তোমাকে বা তোমার কাকিমাকে বিরক্ত করুক। অয়ন মেঘলার কাঁধে হাত রাখল এবং দৃঢ়তার সাথে বলল, মেঘলা, তুমি কোনো অপরাধী নও, তুমি কেবল নিজের হকের জন্যে আওয়াজ তুলেছ। যদি তুমি আজ হার মেনে নাও তবে সেই সব মানুষের জয় হবে যারা মেয়েদের কেবল একটি বস্তু মনে করে। আমরা এখান থেকে দূরে অন্য কোনো শহরে চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। তখনই ঘরের বাইরে আরও একটি গাড়ি এসে থামল। এইবার পুলিশ ছিল না। তিনি ছিলেন মেঘলার বাবা, অমরেন্দ্র চৌধুরী। তিনি সুমিত্রার মাধ্যমে খবর পেয়েছিলেন যে তার মেয়ে এখানেই কোথাও আছে। তিনি একাই এসেছিলেন। যেই তিনি ঘরের ভেতরে ঢুকলেন, তিনি মেঘলাকে একটি সাধারণ সুতির স্যুটে এবং ধুলো ভরা কুড়ে ঘরে দেখলেন। তার রাগের সীমা রইল না। তিনি অয়নের দিকে তাকিয়ে বললেন, তোমার এত সাহস যে তুমি আমার মেয়েকে এই নরকে রেখেছ? তুমি জানো আমি কে? অয়ন ভয় না পেয়ে উত্তর দিল, সাহেব, এটি নরক নয়। এখানে রুটি হয়তো কম আছে, কিন্তু সম্মান আর প্রেম ভরপুর আছে। আপনার মেয়ে এখানে নিজের ইচ্ছায় এসেছে, কারণ আপনার প্রাসাদে তার দম বন্ধ লাগত। অমরেন্দ্র চৌধুরী মেঘলার হাত ধরে তাকে নিজের দিকে টানার চেষ্টা করলেন। মেঘলা নিজের হাত ঝটকিয়ে দিল এবং প্রথমবার নিজের বাবার চোখের দিকে চোখ রেখে বলল, বাবা, আমি আপনার সাথে যাব না। যেদিন আপনি কাকিমার কথায় এসে আমার খুশির সওদা সাওয়ান্তের সাথে করেছিলেন, সেদিনই আমার ওই ঘরের সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল। এখানে থেকে আমি শিখেছি যে নিজের মেহনতের রুটির স্বাদ কি হয়। আমি এই ছোট ঘরেই সুখী আছি, কারণ এখানে আমাকে একজন মানুষ ভাবা হয়, কোনো ব্যবসার বস্তু নয়। অমরেন্দ্র চৌধুরী নিজের মেয়ের এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার ভীতু মেয়ে আজ তার সামনে দাঁড়িয়ে তর্ক করছে। সেই সময়ে সাওয়ান্তের গাড়িও সেখানে পৌঁছে গেল। সাওয়ান্ত বাইরে থেকেই চিৎকার করতে শুরু করল, অমরেন্দ্র, কোথায় তোমার মেয়ে? একে তোলো আর গাড়িতে ঢোকাও, আমাদের কাছে সময় নেই। সাওয়ান্তের অভদ্র আচরণ অমরেন্দ্র চৌধুরীর ভেতরের ঘুমন্ত পিতাকে নাড়িয়ে দিল। তিনি অনুভব করলেন যে ব্যক্তির জন্য তিনি নিজের মেয়ের বলি দিচ্ছিলেন সে কতটা নীচ। কিন্তু তখনই সাওয়ান্ত এমন কিছু করল যাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। সে অয়নকে ধাক্কা দিল এবং মেঘলার দিকে হাত বাড়াল। অয়ন তাকে আটকে দিল। সাওয়ান্ত পকেট থেকে একটি ছোট অস্ত্র বের করে অয়নের দিকে তাক করল। মেঘলার চিৎকার বেরিয়ে গেল। পুরো মহল্লা জড়ো হয়ে গিয়েছিল। এখন এটি কেবল মেঘলার পালানোর কাহিনী ছিল না, এটি এক গরিব যুবকের সংঘর্ষ এবং এক ধনী বাবার হৃদয় পরিবর্তনের অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল।
বস্তির সেই সরু গলি সেই সময় একটি রণভূমি হয়ে গিয়েছিল। সাওয়ান্তের হাতে চকচকে অস্ত্র দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষদের শ্বাস থমকে গেল। অয়ন অবিচল দাঁড়িয়েছিল, তার চোখে ভয়ের বিন্দুমাত্র চিহ্ন ছিল না। সাওন্ত ঘৃণা ভরে বলল, সরো আমার রাস্তা থেকে। তোমাদের মতো 2 পয়সার মানুষ আমাদের সমকক্ষ হতে পারে না। এই মেয়েটি আমার আমানত এবং একে আমি নিয়েই যাব। অয়ন শান্ত স্বরে উত্তর দিল, সাহেব, আমানত বস্তুকে বলে, মানুষকে নয়। আর যাকে আপনি নিজের শক্তি ভাবছেন তা আপনার ভয়ের নিশানি। সাওন্তের মেজাজ চড়ে গেল এবং সে যেই ট্রিগারে আঙুল দেওয়ার চেষ্টা করল, অমরেন্দ্র চৌধুরী তার হাত হাওয়ায় ঝটকিয়ে দিলেন। গুলি উপরে আকাশে চলে গেল, যার আওয়াজে পুরো মহল্লা কেঁপে উঠল। অমরেন্দ্র চৌধুরী সাওয়ান্তের চোখের দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন, ব্যাস সাওয়ান্ত, অনেক হয়েছে। আমি ব্যবসায়িক লাভের জন্য নিজের মেয়ের সুখ আর মঙ্গলের দিকে নজর দিইনি, কিন্তু আমি এতটা নিচে নেমে যাইনি যে একজন অপরাধীর হাতে নিজের সন্তানকে সঁপে দেব। এটি সম্ভব নয়। সাওয়ান্ত ক্ষেপে গেল এবং চিৎকার করে বলল, অমরেন্দ্র, তুমি কি হোশে আছো? যদি এই বিয়ে না হয় তবে তোমার পুরো সাম্রাজ্য ভেঙে পড়বে, তুমি পথে বসে যাবে। অমরেন্দ্র মেঘলার দিকে তাকালেন, যার চোখে এখন ভয় নয়, বরং নিজের বাবার জন্য গর্ব ছিল। অমরেন্দ্র ধীর গলায় বললেন, পথে থেকে নিজের মেয়ের সম্মান বাঁচানো ওই প্রাসাদে থাকার চেয়ে অনেক ভালো, যেখানে তার আত্মা প্রতিদিন মরে যায়। সাওয়ান্ত রেগে গিয়ে নিজের সঙ্গীদের ইশারা করল। 3-4 জন হৃষ্টপুষ্ট ব্যক্তি আগে মেঘলার দিকে এগিয়ে এলো। মহল্লার মানুষরা প্রথমে তো ভয় পেয়েছিল, কিন্তু যখন তারা দেখল যে অয়ন একা দাঁড়িয়ে মোকাবিলা করছে, তখন তাদের সাহসও জেগে উঠল। অয়ন নিজের ঝুড়ি একপাশে রাখল এবং এগিয়ে এসে বলল, সাহেব, আপনারা এখান থেকে চলে যান। এই বস্তির মানুষরা হয়তো গরিব, কিন্তু তারা নিজেদের ঘরের অতিথির অপমান হতে দেবে না। দেখতে দেখতে মহল্লার যুবকরা হাতে লাঠিল আর পাথর নিয়ে সাওয়ান্তের গাড়ির চারদিকে জড়ো হয়ে গেল। সাওয়ান্ত বুঝতে পারল যে এখন ব্যাপারটি তার হাতের বাইরে চলে গিয়েছে। সে বিড়বিড় করতে করতে নিজের গাড়িতে বসল এবং দেখে নেওয়ার হুমকি দিতে দিতে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু আসল চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। মেঘলার বাবা সেখানেই দাঁড়িয়েছিলেন। তিনি অয়নের দিকে হাত জোর করে বললেন, বেটা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর তোমার কাকিমাকে অনেক আজে বাজে কথা বলেছি, কিন্তু সত্যি তো এটাই যে শিক্ষা তুমি আমার মেয়েকে দিয়েছ তা আমি আমার কোটি কোটি টাকা দিয়েও দিতে পারতাম না। তিনি মেঘলার দিকে হাত বাড়ালেন। মেঘলা এবার পিছিয়ে গেল না, সে নিজের বাবার কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। দুজনে অনেকক্ষণ ধরে কাঁদলেন। অমরেন্দ্র বললেন, মেঘলা, বাড়ি চলো মা। এখন ওই ঘরে কাকিমার কোনো হস্তক্ষেপ হবে না, আর তোমার ওপর কোনো চাপ দেওয়া হবে না। মেঘলা কিছুক্ষণ ভাবল এবং তারপর অয়ন আর কাকিমার দিকে তাকাল। সে বলল, বাবা, আমি বাড়ি তো চলব, কিন্তু এক শর্তে। আমি এখন আর সেই পুরনো মেঘলা হয়ে থাকব না, যে কেবল অন্যদের আদেশ পালন করত। আমি নিজের কাজ শুরু করতে চাই এবং আমি চাই যে অয়ন আর তার পরিবারও আমার সাথে থাকুক। অয়ন আমার সবচেয়ে বড় বন্ধু, যে আমাকে নতুন জীবন দিয়েছে। অমরেন্দ্র চৌধুরী হাসিমুখে অয়নের দিকে তাকালেন এবং বললেন, অয়ন, তুমি কি আমাদের সাথে চলবে? আমার ব্যবসায় আমার এমনই একজন সৎ এবং সাহসী যুবকের প্রয়োজন। অয়ন বিনম্রভাবে মাথা নিচু করে বলল, সাহেব, এটি আপনার মহত্ব, কিন্তু আমার জগৎ এই বস্তি। এখানকার মানুষের সাথে আমার সুখ দুঃখ জড়িয়ে আছে। হ্যাঁ, মেঘলা দিদি যখন খুশি এখানে আসতে পারেন, আর যদি ওনার কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় তবে আমি সব সময় পাশে থাকব। অয়নের এই উত্তর শুনে অমরেন্দ্র চৌধুরীর চোখে তার জন্য সম্মান আরও বেড়ে গেল। মেঘলা ঠিক করে নিল যে সে শহরেই এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলবে যেখানে গরিব মেয়েদের সেলাই এবং অন্যান্য কাজ শেখানো হবে, যাতে তারাও নিজেদের পরিচয় গড়তে পারে। পরের কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে কাটল। মেঘলা নিজের বাড়িতে ফিরে গেল ঠিকই, কিন্তু সে পুরোপুরি বদলে গিয়েছিল। সে নিজের সৎ কাকিমাকে স্পষ্ট ভাষায় বলে দিল যে এখন থেকে ঘরের ব্যবস্থাপনা সে নিজেই দেখবে। কাকিমা প্রথমে তো প্রতিবাদ করেছিলেন, কিন্তু যখন তিনি অমরেন্দ্র চৌধুরীর কড়া রূপ দেখলেন তখন তিনি চুপ হয়ে গেলেন। মেঘলা সবার আগে অয়নের কাকিমার জন্য শহরের সবচেয়ে বড় হাসপাতালে চোখের পরীক্ষার ব্যবস্থা করল। ডাক্তাররা জানালেন যে একটি ছোট্ট অপারেশনের পর ওনার চোখের জ্যোতি ফিরে আসতে পারে। মেঘলা নিজে হাসপাতালে থেকে কাকিমার সেবা করল।
যেদিন কাকিমার চোখের পট্টি খোলা হলো সেদিন সেখানে অয়ন, মেঘলা, তানিয়া এবং অমরেন্দ্র চৌধুরী সবাই উপস্থিত ছিলেন। কাকিমা যখন প্রথমবার আবছা আলো দেখলেন এবং তারপর অয়নের মুখ দেখলেন, তখন ওনার খুশির ঠিকানা রইল না। তিনি মেঘলাকে নিজের কাছে ডাকলেন এবং তার মুখ স্পর্শ করে বললেন, মা, তুই তো সাক্ষাৎ লক্ষ্মীর রূপ। মেঘলার চোখে সন্তোষের জল ছিল। তার মনে হল জীবনের আসল উদ্দেশ্য অন্যদের জীবনে আলো নিয়ে আসাই, কিন্তু কাহিনীতে এখনও একটি বড় মোড় আসা বাকি ছিল। সাওয়ান্ত এত সহজে হার মানার পাত্র ছিল না। সে পর্দার আড়াল থেকে এক নতুন চাল চালল। সে মেঘলার বাবার ব্যবসায়িক খাতায় এমন কিছু গোলমাল করিয়ে দিল যার ফলে পুলিশ হঠাৎ অমরেন্দ্র চৌধুরীর বাড়ি পৌঁছে গেল। ওনার ওপর কোটি কোটি টাকার তছরূপের অভিযোগ আনা হয়েছিল। অমরেন্দ্র চৌধুরীকে হেফাজতে নেওয়া হল। পুরো শহর এই খবরে স্তব্ধ হয়ে গেল। মেঘলার মনে হল যে আরও একবার তার জগৎ ধ্বংস হতে চলেছে, কিন্তু এইবার সে একা ছিল না। অয়ন যখন এই খবর পেল, সে তৎক্ষণাৎ মেঘলার কাছে পৌঁছাল। তার বিশ্বাস ছিল যে অমরেন্দ্র চৌধুরী নির্দোষ এবং এর পিছনে নিশ্চিতভাবে সাওয়ান্তের হাত আছে। এখন এই দুজনকে মিলে নিজেদের বাবার সম্মান এবং ওনার সাম্রাজ্য বাঁচাতে হবে। অমরেন্দ্র চৌধুরীর গ্রেপ্তার হওয়ার ফলে পুরো শহরে হইচই পড়ে গিয়েছিল। মেঘলার বড় বাংলোর বাইরে সাংবাদিকদের ভিড় জমেছিল। সৎ কাকিমার বিপদ দেখে নিজের গয়নাগাটি গুছিয়ে নিজের বাপের বাড়ি চলে গিয়েছিলেন। মেঘলা আরও একবার নিজেকে একা অনুভব করছিল, কিন্তু এইবার তার কাছে অয়নের সাথে দেওয়া সাহস ছিল। অয়ন মেঘলার হাত ধরে বলল, মেঘলা দিদি, এটি ভেঙে পড়ার সময় নয়, বরং লড়াই করার সময়। আমাদের সেই প্রমাণ খুঁজে বের করতে হবে যা আপনার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে। অয়ন নিজের পুরনো বস্তির বন্ধুদের সাথে নিয়ে সাওয়ান্তের অফিসের বাইরে নজরদারি করতে লাগল। সে জানত যে সাওয়ান্ত কোথাও না কোথাও কোনো বড় ভুল অবশ্যই করেছে। অন্যদিকে মেঘলা নিজের বাবার পুরনো খাতাঞ্চি এবং উকিলদের সাথে কথা বলল। সে জানতে পারল যে যেসব নথিপত্রে তছরূপের অভিযোগ আনা হয়েছে তাতে সইগুলো জাল মনে হচ্ছে। মেঘলার মনে পড়ল যে সাওয়ান্ত প্রায়ই তাদের বাড়িতে আসত এবং ব্যবসায়িক ফাইল নিয়ে আলোচনা করত। তার সন্দেহ হল যে সাওয়ান্ত কোনো কর্মচারীকে টাকার লোভ দেখিয়ে আলমারির চাবি জোগাড় করে থাকবে। অয়ন খবর পেল যে সাওয়ান্তের প্রধান হিসাবরক্ষক শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। অয়ন আর তার সঙ্গীরা বাস স্ট্যান্ডে তাকে ধরে ফেলল। ভয় দেখানোর পর সে ভেঙে পড়ল এবং স্বীকার করল যে সাওয়ান্ত তাকে ধমক দিয়ে ওই জাল নথিপত্রগুলো আসল ফাইলের মধ্যে রাখিয়েছিল। তার কাছে সাওয়ান্তের সাথে হওয়া কথোপকথনের একটি রেকর্ডিংও ছিল। মেঘলা আর অয়ন তৎক্ষণাৎ পুলিশ সদর দপ্তরে পৌঁছাল। যখন সেই রেকর্ডিং এবং হিসাবরক্ষকের বয়ান পুলিশের সামনে এলো, তখন তদন্তের মোড় ঘুরে গেল। পুলিশ তৎক্ষণাৎ সাওয়ান্তের আস্তানায় হানা দিল। সাওয়ান্তের বাড়ি থেকে মেঘলার বাবার কোম্পানির আসল কাগজ এবং সেই মোহর উদ্ধার করা হলো যা জাল সই করার জন্য ব্যবহার করা হয়েছিল। সত্যি সামনে আসতেই পুলিশ অমরেন্দ্র চৌধুরীকে সসম্মানে মুক্তি দিল এবং সাওয়ান্তকে শ্রীঘরে পাঠিয়ে দিল। যখন অমরেন্দ্র চৌধুরী জেল থেকে বাইরে এলেন, তিনি দেখলেন যে তার মেয়ে এবং সেই সাধারণ দেখতে যুবক অয়ন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। তিনি অয়নকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আজ তুমি আমার পরিবার আর আমার সম্মান দুই বাঁচিয়ে দিলে। তুমি আমার কাছে দেবতার চেয়ে কম নও। এই ঘটনার পর মেঘলার জীবনের উদ্দেশ্য পুরোপুরি বদলে গেল। সে তার বাবার ব্যবসায় হাত দিতে শুরু করল, কিন্তু তার প্রধান নজর ছিল নিজের সেই কেন্দ্রের ওপর যেখানে সে গরিব মেয়েদের স্বাবলম্বী করে তুলছিল। সে সেই কেন্দ্রের নাম রাখল সফর থেকে শিক্ষা। অয়ন এখন সেই কেন্দ্রের প্রধান ম্যানেজার ছিল। অয়নের কাকিমা এখন পুরোপুরি দেখতে পারতেন এবং তিনি মেঘলার কেন্দ্রে ছোট বালিকাদের লোকগীতি আর গল্প শোনাতেন। তানিয়াও এখন শহরের সবচেয়ে ভালো বিদ্যালয়ে পড়ছে। সময় বয়ে গেল এবং মেঘলার সংস্থা একটি বড় বটবৃক্ষের মতো ছড়িয়ে পড়ল। মেঘলা এখন নিজের জীবনের আরও একটি বড় সিদ্ধান্ত নিল। একদিন বিকেলে সেই সমুদ্রতটেই যেখানে অয়ন তার প্রাণ বাঁচিয়েছিল, মেঘলা অয়নকে বলল, অয়ন, তুমি আমাকে তখন সাহায্য করেছিলে যখন পুরো দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তুমি কি জীবনভর আমার সারথি হয়ে আমার সাথে চলবে? অয়ন আবেগপ্রবণ হয়ে মেঘলার হাত ধরে নিল। সেদিন উঁচু নিচুর দেওয়াল ভেঙে গেল এবং মানবতার এক নতুন কাহিনী লেখা হলো।
অমরেন্দ্র চৌধুরী নিজের মেয়ের বিয়ে অয়নের সাথে ধুমধাম করে দিলেন। এই বিয়ে শহরের কোনো বড় হোটেলে নয়, বরং সেই বস্তির খোলা মাঠে হল, যেখানে অয়ন থাকত। সেদিন পুরো মহল্লার জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা করা হয়েছিল। মেঘলা নিজের বিয়েতে সেই সুতির স্যুটই পরেছিল, যা সে অয়নের বাড়িতে প্রথমবার পরেছিল, কারণ তার কাছে ওই পোশাক যে কোনো দামি লেহেঙ্গার চেয়ে বেশি প্রিয় ছিল। বন্ধুরা, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি মনে সত্য থাকে এবং সাথে একজন সত্যিকারের বন্ধু থাকে, তবে প্রতিটি তুফান থেকে বেরিয়ে আসা সম্ভব। মেঘলা আর অয়নারের সফর এখন এক নতুন মোড়ে ছিল, যেখানে তারা দুজনে মিলে সমাজের জন্য এক উদাহরণ হয়ে উঠেছিলেন। তারা এটি প্রমাণ করে দিলেন যে মানুষের পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার কর্ম আর তার চরিত্র দিয়ে হয়। আশা করি আপনাদের মেঘলা আর অয়নের এই অনুপ্রেরণামূলক কাহিনী পছন্দ হয়েছে। এই কাহিনীতে আমরা দেখলাম কিভাবে একটি ছোট্ট সঠিক সিদ্ধান্ত জীবনের দিশা বদলে দিতে পারে। জীবন একটি নিরন্তর চলা সফর, এবং প্রতিটি মোড় আমাদের নতুন কিছু না কিছু শেখায়। যদি আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকে, তবে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে আমাদের কাহিনী দেখছেন এবং আপনাদের এই কাহিনী কেমন লাগলো। পরবর্তী কাহিনীতে আবার দেখা হবে। ততক্ষণ নিজের আর প্রিয়জনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।